কেমন আছেন সবাই? আমি তুষার। তো চলে আসলাম আরও একটা অসাধারণ ওয়েব সিরিজ হার্টবিটের পরবর্তী পার্ট নিয়ে। গল্পটা ছিল একটি সাধারণ মেয়ে রিনার, যার চোখে ছিল ডক্টর হওয়ার স্বপ্ন। সে তার পড়াশোনা শেষ করে জুনিয়র ডক্টর হিসেবে আরকে হসপিটালে জয়েন করে। কিন্তু হসপিটালের প্রথম দিন থেকেই আরকে হসপিটালের চিফ ডক্টর রাধি ম্যাডামের বাঁকা নজরে পড়ে যায় রিনা। আর এরপরে একের পর এক তার সাথে ঘটনা ঘটতে থাকে। এছাড়া রিনার এমন এক অতীত আমরা জানতে পারি যেটা সবার কল্পনারও বাইরে ছিল। তো শেষ পর্যন্ত রিনার সাথে কি হয়েছিল, এছাড়া আরো অনেক গল্প রয়েছে এই হসপিটালে। তো সেই সব অনেক প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে আজকের পর্বে। তো আশা করি এই ওয়েব সিরিজটা আপনাদের ভালো লাগবে। তো এই ওয়েব সিরিজের পুরোটা বোঝার জন্য পার্ট 1 চাইলে দেখে আসতে পারেন। পার্ট 1 এর লিঙ্ক ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর ডান দিকে ওপরের দিকে আই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথম পর্বের শেষে দেখানো হয়েছিল রিনা রাধি ম্যামকে জানায় সে আসলে তারই মেয়ে, যাকে রাধি ম্যাম ছোটবেলায় অনাথাশ্রমে রেখে এসেছিল। এটা শুনে ডক্টর রাধি হতবাক হয়ে যায়, তার অনেক খারাপ লাগে। কিন্তু এরপরে ডক্টর রাধিকে অনেক স্বার্থপরের মতো কথা বলতে শোনা যায়, আর সেই কথাগুলো শুনে রিনার মনটা একেবারেই ভেঙে যায়। এছাড়া দেখানো হয়েছিল অর্জুন আর রিনার মধ্যে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, আর অর্জুনের বাবা মিস্টার আরকে ব্রেন টিউমার নিয়ে হসপিটালে ভর্তি হয়। কিন্তু অর্জুন তার বাবার সাথে কোনোভাবেই কথা বলতো না, কারণ সে তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকেই দায়ী করে। আর এই জন্য সে রিনাকে নিজের পরিচয় পর্যন্ত দেয় না। আর একেবারে শেষে দেখানো হয়েছিল সেই আরকে হসপিটালে একজন খুনের আসামি আহত অবস্থায় ভর্তি হয়, যে সুস্থ হওয়ার পরে ডক্টর রুবিকে জিম্মি করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু রিনা তাকে বাঁচিয়ে নেয়। আর এটা করার ফলে সেই আসামি রিনার হাতে আঘাত করে। ঠিক তখনই এটা দেখে ডক্টর রাধি চিৎকার করে ওঠে। দ্বিতীয় পর্বের শুরুতেই দেখা যায় ডক্টর রাধি আবারও রিনাকে তার কাছে ডেকে নেয়। রিনা সেখানে যে ডক্টর রাধি কিছু বলার আগেই বলে, দেখুন, আমি জানতাম না যে ওই বাসাটা আপনার। কিশোর আমাকে সেই বাড়ির ব্যাপারে খবর দিয়েছে। এছাড়া সে এটাও জানায়নি যে সেই বাড়ির প্রতিবেশী আপনি। আমার মনে হচ্ছে সেই বাসাটা আমি ছেড়ে দেব। ডক্টর রাধি বলে, হ্যাঁ প্লিজ ছেড়ে দাও। রাধি তখন আরও বলে যে আমার লাইফটা খুবই স্মুথ আর হ্যাপি ছিল। হসপিটাল, বাসা, আমার 2 ছেলে মেয়ে আর আমার স্বামীকে নিয়ে আমি খুবই সুখী ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার লাইফে তুমি এসে পড়লে। এখন আমি আমার কাজে ফোকাস করতে পারছি না। হসপিটালে আসার পরও আমি তোমাকে দেখি, আবার বাড়িতে যাবার পরও তোমাকে দেখি। এমন একটা কথা শুনে রিনা আবারও রেগে যায়। তখনই সে তার মতামত বদলে ফেলে, কেন আমি ছাড়বো? আমি তো আর সেটা জেনে বুঝে নেইনি, আর আপনার বাসায়ও ভাড়া যায়নি। এই চেন্নাইতে একা একটা মেয়ের রুম ভাড়া পাওয়া অনেক কষ্ট, তাই আমি যেহেতু ম্যানেজ করছি, আমি বাসাটা ছাড়বো না। আর এই হাসপাতালে আমি জেনে বুঝে আসিনি, আমি সেটা আপনাকে আগেই বলে দিয়েছি। আর এখানে আমি এসেছি আমার নিজের যোগ্যতায়, তাই আপনার কি অসুবিধা হলো না হলো সেটা আমি দেখতে যাব না। আর একটা কথা আমার জানতে ইচ্ছে করছে, একটু আগে যে আপনি চিৎকার করলেন সেটা কি আপনার অভিনয় ছিল নাকি ভেতর থেকে এসেছে? রাধি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। এভাবে রিনা তাকে আরো অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আসলে রিনা কখনোই আশা করেনি তার মা এতটা স্বার্থপর হবে। রিনাকে দেখা যায় এরপরে হাসপাতাল থেকে বাসায় ফিরে, কিন্তু বাসায় ফিরে দেখে আরো এক কাণ্ড। তার বাড়ির যে মালিকরা ছিল তারা সবাই মিলে আশেপাশের অনেক প্রতিবেশীকে ডেকে নিয়ে এসেছে যে তার বাড়িতে একজন ডক্টর রয়েছে, তারা চাইলে খুবই অল্প টাকায় তার ট্রিটমেন্ট করতে পারে। কিন্তু রিনার মন একেবারেই খারাপ ছিল, এই জন্য সে কিছুই করে না, শুধুমাত্র সেই মহিলাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এটা দেখে তারাও বুঝতে পারে রিনার মনটা আজকে একেবারেই ভালো নয়। এছাড়া তারা তার হাতে ব্যান্ডেজও দেখে, এই জন্য তারা সবকিছু বাদ দিয়ে রিনাকে শান্ত করার চেষ্টা করে। এদিকে রাধিও বাড়িতে এসে কোনো কিছুতেই ফোকাস করতে পারছিল না, বরং বারবার তার রিনার কথা মনে পড়ছিল, রিনার কথাগুলো মনে পড়ছিল। পরের দিন সকালবেলাতেই দেখা যায় রকি আবারও কল করে রিনাকে। তার সাথে গুনাও ছিল। গুনা আসলে জানতো যে রকি তাকে পছন্দ করে, এজন্য গুনাই তাকে শিখিয়ে দেয় যে তাকে কিভাবে ইমপ্রেস করতে হবে। রকিও রিনাকে কল করে বলে যে গত 3 দিন ধরেই আমি তোমাকে একটা কথা বলার চেষ্টা করছি, তুমি কি আমার সাথে একটু বাইরে যাবে খাবার জন্য? রিনা তখন বলে, না না, আমার বাড়িওয়ালি আমার জন্য অলরেডি খাবার নিয়ে এসেছে। এর একটু পরেই দেখা যায় অর্জুন কল করে রিনাকে আর বলে, কি ব্যাপার, তোমার এখন কি অবস্থা? রিনা বলে, আমার কথা বাদ দাও, তুমি যে তোমার বন্ধুর বাবার কথা বলেছিলে তার এখন কি অবস্থা? অর্জুন বলে, হ্যাঁ সে ঠিকঠাক আছে। আমি শুনলাম কালকে নাকি তুমি একজন ডক্টরকে একজন খুনির কাছ থেকে বাঁচিয়ে দিয়েছো। রিনা বলে, তুমি কি করে জানলে? অর্জুন বলে, হাসপাতালে আমার অনেক বন্ধু আছে, জেনে গেছি। রিনা বলে, হ্যাঁ অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমার ভাগ্য ভালো ছিল, ছোট একটা ইনজুরিতেই বেঁচে গেছি। এরপরেই অর্জুন বলে, আমি তোমাকে কিছু বলতে চাই, আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই। রিনা বলে, ঠিক আছে, আমি এখন ফ্রি আছি, যদি তুমি কোথাও দেখা করতে চাও আমি আসতে পারি। অর্জুন বলে, না
আজকে আমার একটু কাজ আছে, কালকে আমি তোমার সাথে হাসপাতালেই দেখা করব। রিনা বলে ঠিক আছে। এদিকে হাসপাতালে দেখা যায় সেই ক্রিমিনাল জগনের জ্ঞান ফেরে। আর এটা দেখে অনিতা অনেক ভয় পেয়ে যায়। একটা সার্জিক্যাল নাইফ তার দিকে তাক করে রাখে আর বলে, যদি কিছু করার চেষ্টা করো আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। জগন তখন বলে, আমার কথাটা শুনুন, আমি কোথাও পালাবো না। আর আমি কেনই বা পালাতে চাইছিলাম সেটা একটু শুনুন। রবিও সেখানে ভয় পাচ্ছিল। এদিকে জগন ধীরে ধীরে বলতে শুরু করে যে সে যদিও একজন ক্রিমিনাল, কিন্তু তার আরও একটা পরিচয় রয়েছে। সে একজন বাবা। তার মেয়েটা যখন অনেক ছোট ছিল তখনই তাকে বাড়ি থেকে পালাতে হয়েছে। আর পুলিশের ভয়ে সে আর বাড়ি ফিরতে পারেনি। 4 বছর আগে সে তার মেয়েকে শেষবারের মতো দেখেছিল। আর এইবার পুলিশের হাতে ধরা পড়ার পরে যখন তাকে হসপিটালে ভর্তি করা হয় তখন সে বুঝতে পেরেছিল পুলিশ যদি এখন তাকে কারাগারে নিয়ে যায় তাহলে তার মেয়েটাকে সে আর কখনোই দেখতে পারবে না, বুকে জড়িয়ে আদর করতে পারবে না। আর এই জন্য শুধুমাত্র তার মেয়েকে একবার দেখার জন্য সে এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, আর কিছুই নয়। যখন তাদের বারবার রিকোয়েস্ট করছিল যে আমার মেয়েটাকে দেখতে দিন, কিন্তু কেউ তার কথা বিশ্বাসই করছিল না। রবি উল্টো পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু অনিতা তাকে থামায়। এদিকে জগন বলে, যখন আমার মেয়েটার জন্ম হয় তখন আমি ভেবেছিলাম আমি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করব, সব বাজে কাজ ছেড়ে দেব, সব ক্রাইম করা ছেড়ে দেব, আমি একজন ভালো মানুষে পরিণত হব। কিন্তু ওরা আমাকে ভালো হতে দেয়নি, যার ফলে আমাকে এই পথে আবারও ফিরে আসতে হয়েছে। কিন্তু অনিতা আর রবি কোনো কথাই বিশ্বাস করে না, কারণ জগন ছিল একজন খুনের কেসের আসামি। সে যদি আবারও তাদের ধোঁকা দিয়ে পালিয়ে যায় তাহলে কি হবে? কিন্তু জগন তাদের বারবার রিকোয়েস্ট করে, আর অবশেষে নিজের একটা আংটি খুলে বলে, আমি তো হয়তোবার যেতে পারবো না, আর আমার মেয়েটাকেও কখনো দেখতে পারবো না। দয়া করে এই আংটিটা ওকে দিয়ে দেবেন আর বলবেন ওর বাবা এটা ওকে দিয়েছে। ধীরে ধীরে অনিতা আর রবি তার কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। রবি আর অনিতা দুজনেই আসলে ইমোশনাল হয়ে গিয়েছিল। আর এর মধ্যে যে জগনের অবস্থা খারাপ হয়ে যাবে সেটা তারা বুঝতেই পারেনি। আর শেষ চেষ্টা করেও তারা জগনকে আর বাঁচাতে পারে না। রবিকে দেখা যায় মন খারাপ করে বাইরে আসে বসে থাকতে। অনিতা যখন তার কাছে আসে, অনিতা বলে, তুমি তো জগনকে নিয়ে কত কথা বলেছিলে তাকে অপারেশন থিয়েটারে মেরে ফেলা দরকার, এখন আবার ওর মৃত্যুটা এভাবে মন খারাপ করে বসে আছো কেন? রবি বলে, আজকে আমি আমার এই পেশা জীবনে আরও একটা নতুন অধ্যায় শিখলাম। জগনের মৃত্যু সেটা আমাকে শিখিয়ে দিয়ে গেছে আসলে আমাদের দায়িত্বটা মানুষকে বাঁচানো, সে যেই হোক না কেন। রবি এরপরেই জগনের দেওয়া সেই আংটিটা বের করে দেখতে থাকে। এরপরে তারা দুজনেই চলে আসে জগনের বাসায় তার মেয়েকে জগনের দেওয়া সেই আংটিটা দেবার জন্য। দেখা যায় জগনের মেয়েটা হুইল চেয়ারে বসেছিল, তার হাতটাও বাঁকা ছিল, অর্থাৎ সে শারীরিক প্রতিবন্ধী একজন মেয়ে। আর এটা দেখে তারা দুজনেই অবাক হয়ে যায়। তাদের অনেক খারাপ লাগতে থাকে, মনে হতে থাকে অন্তত জগনকে শেষবারের মতো তার মেয়ের সাথে দেখা করানো উচিত ছিল। এটা তাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে। তারা দুজনেই খুবই ইমোশনাল হয়ে যায়। রবি ধীরে ধীরে মেয়েটার কাছে আসে আর তার হাতে আংটি পরিয়ে দিয়ে বলে, এটা তোমার বাবা দিয়েছে। এটা দেখে জগনের ওয়াইফ আর তার মেয়ে দুজনে অনেক খুশি হয়, অন্যদিকে অনিতাও। এরপরেই রবি নিজের গলা থেকে নিজের স্বর্ণের চেনটা খুলে মেয়েটাকে পরিয়ে দেয় আর বলে, এটাও তোমার বাবা দিয়েছে। এটা দেখে আরো বেশি খুশি হয় অনিতা। তারা সেখান থেকেই ফিরে আসছিল। রাস্তায় দিয়ে যখন দুজনেই হাঁটছিল, দুজনের ভেতরেই একটা প্রশান্তি কাজ করছিল। ঠিক তখনই দেখা যায় অনিতা রবিকে চুমু খেয়ে বসে, আর এতে রবি পুরোপুরি শকড হয়ে যায়। পরের দিন হাসপাতালে রাধি দেখা যায় একজন পেশেন্টকে দেখছিল যার নাম রাধি নাম। সেই রাধি নামের মেয়ে রাধিকে তার ব্যাপারে বলতে শুরু করে যে তার গত 1 বছর ধরে শ্বাস নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। তারা অনেক হাসপাতালে গিয়েছে, অনেক ডক্টরকে দেখিয়েছে, কিন্তু তারা সবাই একটা সময় হাল ছেড়ে দিয়েছে যে কোনো কাজ হবে না। এরপরে মেয়েটা বলে, আমি একজন ডক্টরকে জানতাম যে আপনার কথা বলেছে, এই হাসপাতালের কথা বলেছে। রাধি বলে, ঠিক আছে, তার কি কি সমস্যা হয় সেগুলো আমাকে খুলে বলো। মেয়েটার সবকিছু তাকে খুলে বলে। এরপরে রাধি সেই রোগীর গত 1 বছরের রিপোর্টগুলো দেখে, আর সবকিছু দেখার পরে বলে, আমাদের এটা নিয়ে আরেকটু আলোচনা করতে হবে। এছাড়া আমার মনে হয় তার ইমিডিয়েট একটা সার্জারি করতে হবে। এছাড়া রাধি দেখতে পায় সেই মহিলাকে গত 1 বছরে যে চিকিৎসা করা হয়েছিল লাস্ট 2-3 মাসের রিপোর্টগুলো সেখানে ছিল না। তখন মহিলার মেয়ে বলে, তাড়াহুড়ো করে হাসপাতালে আসতে চেয়ে সেগুলো আনতে ভুলে গিয়েছি। রাধি বলে, ঠিক আছে, সেগুলো মনে করে আমার কাছে এনে জমা দেবে। সেই রোগীর আসলে কি হয়েছিল সেটা বোঝার জন্য রাধি অরুণাকে অর্ডার দেয় আরো কিছু টেস্ট করানোর জন্য, আর মেয়েটিকে বলে ধৈর্য ধরার জন্য। এদিকে গুনা, রকি আর নবীন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল। তখনই সেখানে তেজু আসে আর রিনা কোথায় সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। এরপরে রিনার ব্যাপারে বলতে শুরু করে যে রিনা এই হসপিটালে আসার পরে তার কাজটা ঠিকঠাকভাবেই চালিয়ে যাচ্ছে,
এরপরেই অর্জুনের ব্যাপারে বলে আর বলে অর্জুন এই হাসপাতালের মালিকের ছেলে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। বেশি অবাক হয় রকি। রকিটা বিশ্বাসই করতে চায় না। তখন তেজু তাকে অনেক প্রমাণ দেয়, কিন্তু তারপরও গুনা আর নবীন তেজুকে বলে তুমি এই ধরনের কথা আর বলো না, কিন্তু তেজু তার কথা বলতেই থাকে আর তাদের কান ভারী করতে থাকে। আর এতে করে রকির মনটা একেবারেই খারাপ হয়ে যায়। এদিকে দেখা যায় রবি চলে আসে অনিতার কাছে আর বলে আমি গতকাল রাতের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই। অনিতা অনেক খুশি ছিল, সে জানতো রবিও তাকে ভালোবাসে, কিন্তু রবি তখনই দেখা যায় সেখানে উল্টো কথা বলে আর বলে তুমি আমার সবথেকে ভালো বন্ধু। এই হাসপাতালে আমাদের বন্ধুত্ব নিয়ে অনেক কথা হয়, কিন্তু আমরা যদি প্রেমিক প্রেমিকা হয়ে যাই তাহলে সেটা একেবারেই ভালো দেখাবে না। আর আমি তোমাকে কখনো ওইভাবে দেখেইনি। আমার মনে হয় আমাদের বন্ধু থাকাটাই সবথেকে বেশি ভালো হবে। কথাগুলো শুনে অনিতার চোখে পানি চলে আসে, কিন্তু গোপনে সেই পানিগুলো সে মুছে ফেলে। আর রবি যখন তাকে জিজ্ঞেস করে তুমি কি বলো, অনিতা বলে আরে ওটা তো আমি ফ্রেন্ডলি কিস দিয়েছিলাম, তুমি কি ভেবেছিলে। রবি তখন হাফ ছেড়ে বাঁচে, বলে আমি সারা রাত ঘুমাতে পারিনি, তুমি আমাকে অনেক টেনশনে ফেলে দিয়েছিলে। অনিতা বলে আরে তেমন কিছু না। এদিকে রাধে দেখা যায় সেই রোগীর যে রিপোর্টগুলো ছিল টেস্টে সেগুলো নিয়ে চলে আসে জুনিয়র ডক্টরদের কাছে এবং সেই রোগীর পুরো ডিটেলস বলে আর বলে তোমরা এই রিপোর্টগুলো অ্যানালাইসিস করবে, যার ডায়াগনোসিসের সাথে আমারটা মিলে যাবে সে এই সার্জারিতে আমাকে অ্যাসিস্ট করবে। এটা শুনে সবাই খুশি হয়ে যায়, কারণ এটা তাদের জন্য অনেক বড় একটা সুযোগ ছিল। এদিকে ক্যান্টিনে দেখা যায় রিনার সাথে অর্জুন দেখা করতে আসে। ঠিক তখনই অন্য একটা টেবিল থেকে তেজু এটা দেখে ফেলে, তার হিংসে হতে শুরু করে। তখনই সে কাউকে কল দেয়। এদিকে অর্জুনকে অনেক টেন্স দেখাচ্ছিল। রিনা তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। অর্জুন কথা এড়িয়ে বলে কাজের প্রেশার। রিনা বলে তুমি তো বলেছিলে আমাকে কিছু বলবে। অর্জুন বলে হ্যাঁ সেটা একটু ইম্পর্টেন্ট, ডিটেলসে বলতে হবে, তুমি কি এখন ফ্রি আছো। রিনা বলে আমারও তো এই কেস ফাইলটা নিয়ে একটু স্টাডি করতে হবে, আমরা সন্ধ্যায় কি কথা বলতে পারি। অর্জুন বলে ঠিক আছে। এদিকে দেখা যায় তেজু সেখানে ডেকে নিয়েছিল রকিকে, কারণ সেও জানতো রকি রিনাকে পছন্দ করে, এই জন্য সে এটা দেখায়। রকি আবারও বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় যে একই টেবিলে বসে কথা বলতেই পারে, এতে তো আর প্রেম ভালোবাসা হয়ে যায় না। কিন্তু তেজু তার কান ভারী করতে থাকে যে রিনা লোভের বশে শুধুমাত্র অর্জুনকে প্রেমের ফাঁদে ফেলার চেষ্টা করছে। কিন্তু আসল বিষয়টা হচ্ছে রিনা তো জানতোই না যে অর্জুন এই হাসপাতালের মালিক আর্কের ছেলে। এরপরে দেখা যায় সে মিটিংটা চলে আসে। প্রথমে রাধি রিনাকে বলে, রিনা তার অপিনিয়ন জানায় আর তার কাছে মনে হচ্ছে রাধি ম্যাডাম যেটা বলছে সেটা নয়, বরং এটা ভিন্ন কিছু হতে পারে, কারণ বেশ কয়েকটা রিপোর্টও মিসিং রয়েছে। তখন রাধি বলে সে ভালো করে দেখেছে, তার কাছে সেটাই মনে হচ্ছে, কিন্তু রিনা তার মতের বিরোধিতা করে। এদিকে দেখা যায় তেজু আর রকি তারা দুজনেই রাধি ম্যামের সাথে একমত ছিল, যার ফলে রাধি এই সার্জারিতে তাদের দুজনকেই অ্যাসিস্ট করতে বলে। রিনা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে যে সে যে পয়েন্টটা বলছে তার যথাযথ লজিক রয়েছে, কিন্তু রাধি আবারও নিজের এক্সপিরিয়েন্সের কথা বলে রিনাকে চুপ করিয়ে দেয়। এরপরই দেখা যায় অপারেশন থিয়েটারে সার্জারি শুরু হয়ে যায়, কিন্তু সার্জারি শুরু করতেই যেয়ে তারা বিপাকে পড়ে যায়, কারণ রোগীর অবস্থা খারাপ হতে শুরু করে। তেজু আর রকি বলে এখন তাদের আগে রোগীকে স্টেবিলাইজ করতে হবে। এই সিচুয়েশন দেখে রাধি বুঝতে পারে না যে এমনটা কেন হচ্ছে। অপারেশন থিয়েটারের বাইরে মেয়েটি বসেছিল, সেখানে রিনা চলে যায়। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে আমার মায়ের কিছু হবে না তো। আর এই যে রিপোর্টগুলো, আসলে আগের ডক্টরের কথা মতো এই রিপোর্টগুলো আমি হাইড করে রেখেছিলাম। রিনা সেই রিপোর্টগুলো দেখে আর দেখে তার সন্দেহই সত্যি, সে যেটা ধারণা করেছিল সেটাই হয়েছে। এদিকে রাধি এতক্ষণে রোগীর অবস্থা দেখে বুঝতে পেরেছিল আসলে তার ডায়াগনোসিস ভুল হয়েছে, রিনা যেটা বলেছিল সেটাই ঠিক। এই জন্য সেই অপারেশনের মধ্যেই সে রিনাকে অপারেশন থিয়েটারে ডাকে। আর এটা দেখে তেজু আবারও হিংসেই চলতে থাকে, কারণ এবারও রিনা জিতে গেল। রিনাকে ডাকা হলে সেই রিপোর্টগুলো নিয়ে সে ভেতরে যায় আর রাধিকে দেখায়। রাধি বলে বুঝতে পেরেছি তুমি ঠিক ছিলে, কিন্তু এটা নিয়ে আমরা পরে কথা বলবো, এখন সার্জারিতে ফোকাস করব। রিনা সেখানে চলে আসতে যাবে, তখনই রাধি বলে যাওয়ার দরকার নেই, তুমি এই সার্জারিতে আমাকে অ্যাসিস্ট করবে। আর ঠিক তখনই অপারেশন থিয়েটারে তেজুকে সরে যেতে বলে, অন্য পাশে গিয়ে দাঁড়াতে বলে, আর রিনাকে রাধির পাশে দাঁড়াতে বলে। এই বিষয়টা একেবারেই ভালো লাগে না তেজুর। অবশেষে দেখা যায় অপারেশন সাকসেসফুল হয়। বের হয়ে রাধি মেয়েটিকে বলে তোমার মা বেঁচে গেছে, আর এর জন্য তুমি রিনাকে ধন্যবাদ জানাও, কারণ ওর জন্যই সম্ভব হয়েছে। মেয়েটি সেখান থেকে চলে যাবার পরপরই রাধি রিনাকে বলে তুমি জানো আমার ডায়াগনোসিস কখনোই ভুল হয় না, কিন্তু এবার ভুল হয়েছে আর তুমি তার কারণটাও জানো। অর্থাৎ রাধির এই ভুলের জন্য রাধি রিনাকে দোষারোপ করছিল, আর এতে রিনার মনটা আবারও খারাপ হয়ে যায়। এদিকে বাইরে এসে আবারও যখন সবাই রিনাকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল,
তখনই তেজু বলতে থাকে, তোমার ভাগ্য ভালো, এবারও তোমার ফেভারেই গেল লাখটা। রিনা তখন বলে, কিসের লাখ? আমি তো অনেক খেটে রিচার্জ করে তারপরে এই ডিসিশনটা নিয়েছিলাম। যাই হোক, সবাই খুশি ছিল। তারা বলে যেহেতু তাদের প্রথম সার্জারিটা সফল হয়েছে এই জন্য তারা আবারও একটা পার্টি দিতে চায়, কিন্তু এবারের পার্টিটা তারা একটা হাউস পার্টি দেবে। রিনা যেহেতু নতুন বাসায় উঠেছে সেখানেই দেবে, কিন্তু রিনা একেবারেই রাজি হয় না, কারণ তার বাড়িওয়ালি আগেই বলেছে বাইরে থেকে কোনো বন্ধুবান্ধব নিয়ে আসা যাবে না। কিন্তু রিনাকে সবাই জোর করে আর বলে তারা ঘুমিয়ে যাবার পরেই আমরা তোমার বাড়িতে যাব। অবশেষে রিনা বাধ্য হয়ে রাজি হয়ে যায়। এদিকে গুনা বলে, সিনিয়র ডক্টরদের ডাকলে কেমন হয়, কারণ আমি সেই পার্টিতে অনিতাকে চাই। সবাই এটা নিয়ে মজা করে। রিনা বলে, যাই কর না কেন আমাকে বিপদে ফেলো না। রকি তখন বলে বসে, তোমার বিপদ কিসের? হসপিটালটাই তো তোমার। রিনা বুঝতে পারে না কথা। এরপরেই গুনা বলে, তুমি তো আরকে স্যারের ছেলে অর্জুনকে ডেট করছো। এটা শুনে রিনা হতবাক হয়ে যায় যে অর্জুন আরকে স্যারের ছেলে। রিনা বলে, আমি তো এই বিষয়টা জানতামই না। তখন তেজু আর রকি বলে, এই ধরনের নাটক করার কোনো দরকার নেই, তারা সবকিছু বুঝে গেছে। আর এতে রিনা অনেক অপমানিত হয়। এদিকে দেখা যায় অনিতা রবিকে অ্যাভয়েড করতে শুরু করে। রবি তাকে আগের মতোই হাসানোর চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এরপরই দেখা যায় গুনা সেখানে চলে আসে আর অনিতা রবিকে বলে পার্টির কথা, কিন্তু অনিতা যেতে চায় না। তখন রবি আর গুনা তাকে জোর করে। অবশেষে অনিতা একটু রেগে গিয়ে বলে, আমি পার্টিতে যাব, কিন্তু আমার নিজের ফ্রেন্ডকে নিয়ে। গুনা বলে, কোনো সমস্যা নেই। আর অনিতার এমন ব্যবহার দেখে রবি অবাক হয়ে যায় যে অনিতা এমন কেন করছে। এদিকে অর্জুন হসপিটালের ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছিল। তখনই তেজু তার ডিউটি শেষ করে যখনই বের হবে অর্জুনকে দেখে, আর দেখা যায় সে ইচ্ছে করেই বেহায়ের মতো অর্জুনের কাছে আসে। তাকে ডাকতে থাকে, নিজের নাম বলে, নিজের পরিচয় দেয়, কিন্তু অর্জুন একটা কথাও বলে না। অবশেষে তেজু বলে, আমি রিনার ফ্রেন্ড। অর্জুন বলে, ও বুঝতে পেরেছি। এরপরে আবারও তেজু অর্জুনকে বিভিন্নভাবে ইমপ্রেস করার চেষ্টা করে, তার মন ভালো আছে কিনা, সে তার সাথে ডিনারে যাবে কিনা, এরকম আরো অনেক কথা। কিন্তু অর্জুন একটা কথাও বলছিল না, শুধু চুপচাপ নিজের মোবাইল ব্যবহার করছিল। তখনই সেখানে রিনা চলে আসে। রিনা অর্জুনকে বলে, আমি বাইরে অপেক্ষা করছি, কারণ রিনা প্রচন্ড রেগেছিল অর্জুনের ওপরে। সেখানে অর্জুন গিয়ে তাকে বলে, তুমি এত রেগে আছো কেন? রিনা বলতে থাকে, রেগে থাকবো না, একজন আমাকে একের পর এক মিথ্যে গল্প বলে যেত, আর আমি সেগুলো শুনে বিশ্বাস করে নিতাম। অর্জুন বুঝতে পারে যে রিনা সবটা জেনে গেছে। অর্জুন তখন বলে, আমি আজকেই তোমাকে সবকিছু বলার জন্য এসেছিলাম, কিন্তু রিনা তার কথা বিশ্বাসই করে না এবং তার থেকে দূরে থাকতে বলে, আর বলে এমন মিথ্যাবাদী একটা লোকের সাথে সে কোনোভাবেই সময় কাটাতে চায় না। অর্জুন তাকে অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে, তুমি আমাকে বিশ্বাস করো। রিনা বলে, তুমি আমার বিশ্বাস ভেঙে দিয়েছ। অর্জুন বলে, আমি অনেক কিছুর মধ্য দিয়ে গিয়েছি। রিনা বলে, আমিও একই রকম, তাই বলে কি আমি মিথ্যে বলবো? আর বাই দ্য ওয়ে, তুমি আমাকে এগুলো কেন বলছো? তখন অর্জুন বলে, কারণ আমি তোমাকে পছন্দ করি। কিন্তু রিনা তখন প্রচন্ড রেগেছিল। অর্জুনের একটা কথায়ও সে কান দেয় না, বরং রেগে সেখান থেকে চলে যায়। একটু দূরে থেকে দাঁড়িয়ে তেজু সেগুলোই দেখছিল। এদিকে রাধে সেই মেয়েটাকে প্রচন্ড বকাঝকা করতে থাকে আর বলে, তুমি একজন শিক্ষিত মেয়ে হয়ে রিপোর্টগুলো এত দেরিতে কেন আনলে? তুমি জানো এই রিপোর্টের জন্য তোমার মা মারা যেতে পারতো, আর তুমি এখন এসে আমাদের সরি বলছো শুধু। তখন মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম আমার দোষ নেই, আসলে আমি একেবারে ফেড আপ হয়ে গিয়েছিলাম। আর শেষবারের মতো যে হসপিটাল আমরা চিকিৎসা নিয়েছিলাম সেখানকার ডক্টর আপনার কথা বলেছে আর বলেছে আপনি আমার মাকে ঠিক করতে পারবেন, কিন্তু সে এটাও বলে দিয়েছিল যে শেষ রিপোর্টগুলো যেন আপনাকে না দেখাই, তাহলে হয়তোবা আপনি আগেই হতাশ হয়ে হাল ছেড়ে দেবেন। এটা শুনে রাধে আরো বেশি রেগে যায়, বলে, এরকম বোকার মতো কেউ তোমাকে বোঝালো আর তুমি বুঝে নিলে, তাই তো? তো কোন হসপিটাল তোমাকে এটা বলেছিল? মেয়েটি বলে, এমএনএম হসপিটাল। তখনই সেই এমএনএম হসপিটালকে দেখানো হয়, যেখানে একজন এসে সেই এমএনএম হসপিটালের মালিককে বলছিল, স্যার আমাদের প্ল্যানটা ফেল হয়ে গেছে, তারা রিপোর্ট ছাড়াই ঠিকঠাক ডায়াগনোস করে রোগীকে সুস্থ করে তুলেছে। তখন সে একটু হতাশ হয়ে পড়ে, বলে, নেক্সট প্ল্যান নিয়ে কাজ শুরু করে দাও। বোঝাই যাচ্ছিল এই এমএনএম হসপিটাল ইচ্ছে করেই এই কাজটা করেছে, যাতে আর কে হসপিটালের নামে একটা বদনাম রটাতে পারে। কিন্তু কেন, এর পেছনের কারণ আমরা ধীরে ধীরে জানতে পারবো। এদিকে বাসায় এসে রাধি তার হাজবেন্ড দেবের সাথে এই বিষয়টা শেয়ার করে, আর তারা বুঝতে পারছিল না যে এমএনএম হসপিটাল তাদের বিরুদ্ধে এমনটা কেন করবে। এরপরই তারা সেই এমএনএম হসপিটালের ব্যাপারে জানার জন্য এমএনএম হসপিটালের যে মালিক ছিল তার একটা ইন্টারভিউ দেখতে থাকে, যে ছিল সেই এমএনএম গ্রুপের মালিকের গ্র্যান্ডসন অর্থাৎ নাতি। এদিকে দেখা যায় রিনার বাসায় পার্টি করার জন্য লুকিয়ে প্রথমে তেজু আর নবীন চলে আসে। তারা পার্টির পোশাক পরেছিল। রিনা বলে, তোমরা এই পোশাক পরে এসেছো কেন? তেজু বলে, পার্টি করব, পার্টির পোশাক পরবো না, আর তুমি এমন পোশাক কেন পরেছ? রিনা বলে, এটা তো বাড়ির একটা পার্টি। তখনই তেজু বলে, পার্টি যেখানেই হোক না কেন পার্টির পোশাক আলাদা হওয়া চাই। যাই হোক, রিনা তাদের লুকিয়ে উপরের তলায় নিয়ে যায়।
এরপরেই দেখা যায় তেজু আর রিনা রুমের ভেতরে বসে রিনার জন্য ড্রেস সিলেক্ট করতে থাকে আর তেজু তার সাথে কথা বলতে থাকে অর্জুনের ব্যাপার নিয়ে। রিনা বলে ওসব কিছু না, আমরা একে অপরের সাথে জাস্ট কথা বলতাম, কিন্তু আজকে আমার রাগ হয়েছিল তাই ওকে কিছু কথা শুনিয়ে দিয়েছি। তেজু বলে ও তো তোমার জন্য একটা জ্যাকপট। রিনা বলে সবার জন্য টাকাটাই মেন বিষয় না। এদিকে দেখা যায় রাধি আর দেব সে ইন্টারভিউটা দেখে শেষ করে। দেব বলে এটা নিয়ে টেনশন করো না, হয়তোবা কোনো স্ত্রীপুটি এই কাজটা করেছে। রাধি বলে কিন্তু এই কাজটার জন্য হসপিটালের 12টা বেজে যেতে পারত। যাই হোক বাদ দাও, ছেলে মেয়েরা কোথায়। এরপরে দেব বলে ওরা ঘুমাচ্ছে, চলো না আজকে একটা ওয়েব সিরিজ দেখি। রাধি বলে না আমার কাজ আছে। দেব তাকে জোর করে, অবশেষে রাধিও রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় রিনার যে বাড়িওয়ালা ছিল তার স্ত্রীর নাক ডাকার শব্দে সে ঘুমাতেই পারছিল না। আসলে তার ঘুম ভেঙে গিয়েছিল আর কোনোভাবেই ঘুম আসছিল না। সে অনেক চেষ্টা করে কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। এদিকে অনিতাও সেই পার্টিতে চলে এসেছিল আর অনিতা তার যে বন্ধুর কথা বলেছিল সেটা আর কেউ নয় অর্জুন। এদিকে দেখা যায় তেজু রিনাকে নতুন ড্রেস পরিয়ে রেডি করিয়ে দেয় আর বাইরে আসার পরেই রিনা আর তেজু দেখতে পায় অর্জুন সেখানে এসেছে। তেজু মনে মনে বলতে থাকে আমি আগে যদি জানতাম যে অর্জুন আসবে রিনাকে সেই নাইট ড্রেসে রেখে দিতাম। এদিকে রিনা অর্জুনকে দেখে রেগে নিচে চলে যায় কিচেনে কিছু খাবার বানানোর জন্য। এদিকে তেজু পার্টিতে বারবার অর্জুনের কাছে আসার চেষ্টা করছিল কিন্তু সেই সুযোগটাই সে পাচ্ছিল না। এদিকে অর্জুনের মনটা পড়েছিল রিনার কাছে, এই জন্য সে সবাইকে কাটিয়ে নিচে রিনার কাছে চলে আসে। সেখানে যে সে আবারও রিনাকে সরি বলে এবং তার মিথ্যাটা যে বলা ঠিক হয়নি সেটাও বলে আর বলে অনিতা তাকে এখানে ইনভাইট করেছে আর সে সুযোগ পেয়ে রিনাকে সরি বলার জন্য চলে এসেছে। রিনা বলে কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমাকে মিথ্যেটা কেন বললে। অর্জুন তখন আপসেট হয়ে বলে আসলে সবাই যখন জানে যে আমি এই হাসপাতালের মালিকের ছেলে তখন তারা আমার সাথে নর্মালি ব্যবহার করে না, ভিন্ন চোখে দেখে। আর আমি কখনো চাইনি আমাদের মধ্যে এমনটা হোক। রিনা তাকে জিজ্ঞেস করে কেন চাওনি। অর্জুন বলে এসব কথা রাখো, আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে পছন্দ করি, তুমি সেই কথার কোনো উত্তর দাওনি। রিনা বলে এই বিষয়ে আমরা পার্টির পরে কথা বলবো, আর আমি তো তোমাকে এখনো ভালো করে চিনিও না। অর্জুন বলে হ্যাঁ সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি কি আমাকে পছন্দ করো কিনা সেটা বলো। রিনা আবারও বলে পার্টির পরে কথা বলবো আমরা। আর তাদের দুজনকেই দেখে বোঝা যাচ্ছিল তাদের মধ্যে যে গ্যাপটা তৈরি হয়েছিল সেটা আবারও ঠিক হয়ে গেছে। এদিকে দেখা যায় এর একটু পরেই বিয়ার নিয়ে সেখানে চলে এসেছিল রকি আর কুনা, কিন্তু উপরে উঠতে যেই তারা সেই বাড়িওয়ালার কাছে ধরা পড়ে যায় যে ঘুমাতে না পেরে কিচেনে চলে এসেছিল পানি খাওয়ার জন্য। আর সেই বাড়িওয়ালা রকিকে দেখে ফেলে। অবশেষে তারা স্বীকার করে নেয় যে তারা উপরে পার্টি করছে আর সেখানে মদের ব্যবস্থাও রয়েছে। এটা শুনে সেই লোকটা লোভে পড়ে যায় আর বলে ঠিক আছে 30 মিনিট পরে আমিও উপরে আসছি, আমার জন্য একটু মদ রেখো। এটা শুনে গুনা আর রকি বুঝতে পারে এখন তাদের পার্টি করতে আর কোনো সমস্যা নেই। এদিকে পার্টিতে দেখা যায় রিনা আর অর্জুন বারবার একে অপরের দিকে তাকাচ্ছিল। অন্যদিকে গুনা রকিকে আবারও টিপস দিতে থাকে যে কিভাবে সে রিনাকে পটাবে। অন্যদিকে দেখা যায় রবি চলে এসেছিল অনিতার কাছে, তাকে জিজ্ঞেস করে সে তাকে অ্যাভয়েড কেন করছে, কিন্তু অনিতা আবারও কোনো কথা না বলে চলে যায় আর বলে তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। এদিকে বাড়িওয়ালা চলে এসেছিল গুনা আর রকির কাছে, তারা তিনজনে বসেই মদ খেতে শুরু করে। অন্যদিকে দেখা যায় দেব আর রাধি ওয়েব সিরিজ দেখতে বসেছিল কিন্তু রাধি ঘুমিয়ে গিয়েছিল, দেব তখনও জেগেছিল। অন্যদিকে বাড়িওয়ালা মদ খেতে খেতে মাতাল হয়ে গিয়েছিল আর সে তখন তার শ্বশুরকে দোষারোপ করতে থাকে এমন একটা মেয়েকে তার গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য। আর মদের নেশায় একটা পাথর নিয়ে ছুঁড়ে মারে আর বলে এটা আমার শ্বশুরের জন্য মারলাম। আসলে পাথরটা উপরে ছুঁড়ে মেরেছিল কিন্তু পাথরটা যেয়ে পড়ে প্রতিবেশী রাধির বাসায় আর এটা দেব দেখে ফেলে। দেব বুঝতে পারে না এত রাতে তার বাসায় পাথরকে মারল। দেব সেটার উৎস খুঁজতে খুঁজতে সেই বাড়ির দিকে আসতে শুরু করে। এদিকে রিনা যখন দেখতে পায় গুনা আর রকি বাড়িওয়ালাকে পর্যন্ত মাতাল বানিয়ে ফেলেছে তখন সে চিন্তায় পড়ে যায়, কিন্তু তারা বলে কিছু হবে না। একটু পরেই দেখা যায় দেবও সেখানে চলে আসে, তারা দেবকে জয়েন করতে বলে আর দেবও সেটাই করে। তারা সেখানে সবাই একসাথে ড্রিঙ্কস করে, নাচানাচি করে, ফুল পার্টি করে। আর এইদিকে দেখা যায় রাধি আর সেই বাড়িওয়ালি ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ করেই তাদের ঘুম ভেঙে যায়। রাধি দেবকে খুঁজতে খুঁজতে সেই বাড়িতে চলে আসে আর সেই বাড়িওয়ালাও ধীরে ধীরে উপরে যেতে শুরু করে। একটা সময় তারা দুজনেই যখন উপরে চলে যায় তাদের দুজনকে দেখার পরে সবার চোখ চরক গাছ হয়ে যায় ভয়ে আর তারাও হতবাক হয়ে যায় বাড়িতে এমন একটা অবস্থা দেখে। পরের দিন সকালবেলাতে রাধি তার হাজবেন্ড দেবকে অনেক কথা শোনায়, অন্যদিকে সেই বাড়িওয়ালিও তার হাজবেন্ডকে অনেক কথা শোনায়। এদিকে হাসপাতালে আসার পরে রিনা তার কলিগদের বলে কে জানি বলেছিল বাড়িতে পার্টি করলে কোনো সমস্যা হবে না। এছাড়া রিনার সব থেকে ভয় ছিল যে রাধি ম্যাম তাদের কি বলবে, কি পানিশমেন্টটা দেবে, এটা নিয়ে সবাই ভয় ছিল।
একটু পরেই দেখা যায় রাধি ম্যাম তাদের সবাইকে ডাকে। তারা ভয়ে ভয়ে সেই কেবিনে যায়, কিন্তু ডক্টর রাধি দেখা যায় সেই বিষয়ে কথা না বলে সেই মেয়েটির মায়ের অপারেশনের কথা বলে, আর রিপোর্ট যে ইচ্ছে করে মিসিং করতে বলা হয়েছিল সেটাও বলে। রাধি বলতে থাকে এই হসপিটালে নিশ্চিত কোনো কিছু একটা হচ্ছে, সেটা তো আমি খুঁজে বের করে ফেলবো, কিন্তু তার আগে আমি তোমাদের সবাইকে বলতে চাই তোমরা সব রোগীর রিপোর্টগুলো আপ টু ডেট করবে, চেক করবে ভালোভাবে, আর এটাও চেক করবে যে এমএনএম হসপিটাল থেকে এখানেও কেউ অ্যাডমিট আছে কিনা বা এসেছে কিনা। কিন্তু এরপরেও তাদের ভয়টা কাটছিল না। এরপরেই রাধি তাদের জিজ্ঞেস করে কি হয়েছে, তখন তারা সাহস করে বলে, ম্যাডাম গতকালকের পার্টির ব্যাপারটা নিয়ে আমরা দুঃখিত। এরপরে রাধি বলে, আরে না, দুঃখিত হওয়ার কিছু নেই, কালকে তোমরা একটা সার্জারি সফলভাবে করেছো, আর এরপরেই তোমরা পার্টি দিয়েছো, কাজের পরে করেছো তোমরা কাজটা, এটা নিয়ে আমার কিছুই বলার নেই। এটা শুনে সবাই খুশি হয়ে যায় আর বলে যে তাহলে ম্যাডাম এর পরে থেকে যদি আমরা পার্টি করি আপনাকেও ডাকবো। রাধে একটু হাসে আর বলে ঠিক আছে, সময় পেলে আমি আসবো। এদিকে দেখা যায় গুনা দেখা যাচ্ছিল অনিতার সাথে ফ্লার্ট করেই যাচ্ছিল, সেখানে তাকে একা পেয়ে বিভিন্ন কথা বলতে থাকে আর বলে নেক্সট টাইম পার্টি করলে আমি আবারও আপনার সাথে ডান্স করতে চাই। সে অনিতার নাম্বারটা নেওয়ার চেষ্টা করে, আর অনিতা যখন রবিকে পাশে দেখে তাকে জেলাস ফিল করানোর জন্যই সে তাকে নাম্বারটাও দিয়ে দেয়। এদিকে অর্জুনও হসপিটালে এসেছিল রিনার সাথে কথা বলার জন্য, তার প্রশ্নের জবাব নেওয়ার জন্য। সেখানে কথায় কথায় রিনা জানতে পারে রবি, অনিতা আর অর্জুন একসাথে এমবিবিএস করেছে। রিনা অবাক হয়ে জিজ্ঞেস করে, তার মানে তুমিও একজন ডক্টর? অর্জুন বলে, না, ড্রপ আউট করে দিয়েছি। মা মারা যাওয়ার পরে আমি আর এই পেশাটা কন্টিনিউ করতে চাইনি। তারা সেখানে কথাই বলছিল, ঠিক ওই সময়টাতে সেখানে আরও একটা এমার্জেন্সি রোগী চলে আসে। রিনা অর্জুনকে তাড়াতাড়ি বলে সিনিয়র ডক্টরদের ডেকে নিয়ে আসার জন্য, কিন্তু অর্জুন এসে বলে সেখানে কেউ নেই। অন্যদিকে জুনিয়র কেউ ছিল না, আর মেয়েটিকে বাঁচানোর জন্য রিনা একাও পেরে উঠছিল না, যার ফলে অর্জুন তাকে সাহায্য করে। যেহেতু সে এমবিবিএস এর স্টুডেন্ট ছিল, তার এগুলো জানা ছিল, আর সে সেটাই করে। একটু পরেই রবি আর অনিতা সেখানে চলে আসে, আর তারা দেখতে পায় অর্জুন ট্রিটমেন্ট করছে। রবি অর্জুনকে বলে, তুমি এগুলো কি করছো? এরপরে তারা তাকে সরিয়ে দিয়ে তারা সেই মেয়েটার ট্রিটমেন্ট করতে থাকে, আর অনেক কষ্টে অবশেষে মেয়েটাকে তারা বাঁচাতে পারে। এদিকে নবীন আর গুনা চলে এসেছিল রাধি ম্যামের কাছে আর বলে তারা সব রিপোর্ট চেক করেছে, কোনো প্রবলেম নেই। এছাড়া এমএনএম হসপিটাল থেকেও কেউ এখানে অ্যাডমিট হয়নি বা আসেনি। শুধুমাত্র কয়েক বছর আগে মোহন এই হসপিটাল থেকে এমএনএম হসপিটালে জয়েন করেছিল। এটা যখন রাধি আরকে স্যারকে জানায়, আরকে বলে, হ্যাঁ, আমি ওকে 3 বছর আগে ফায়ার করেছিলাম। ও ফার্মেসি ডিপার্টমেন্টে ছিল। মেয়াদ উত্তীর্ণ মেডিসিনগুলো নকল সিল লাগিয়ে নিজেই বিক্রি করে দিত, আর সেই টাকাগুলোও রেখে দিত। এই জন্য ওকে আমি ফায়ার করেছিলাম। এরপরে রাধি নবীনকে বলে হসপিটালের ডেটাবেস থেকে মোহনের ডিটেলস খুঁজে বের করার জন্য। এদিকে দেখা যায় একটু আগে যে মেয়েটি ইমার্জেন্সি রোগী হিসেবে ভর্তি হয়েছিল তার বাবা সেখানে চলে আসে। অরুণাকে বলে, আমার মেয়ে ভিনিশা কোথায়? অরুণা বলে, আপনার মেয়ের ট্রিটমেন্ট চলছে, এখনো ভালো আছে, স্কুলের সুইমিং পুলে পড়ে গিয়েছিল আর উঠতে পারেনি। লোকটা বলে, আপনি আমার মেয়েকে চেনেন না, ও সাঁতারে খুবই ভালো, ও এভাবে পড়ে যেতে পারে না, নিশ্চয়ই কিছু হয়েছে। কিন্তু অরুণা তাকে শান্ত করে আর বলে, যখন একটু ভালো হবে তখন আপনি ওর সাথে যেয়ে কথা বলুন। এদিকে দেখা যায় তেজু আর নবীন মিলে ডেটাবেস থেকে সেই ফাইলটা খুঁজতে শুরু করে। এছাড়া তেজু এটাও খুঁজে বের করার চেষ্টা করছিল যে এমএনএম হসপিটালের সাথে এই আরকে হসপিটালের আসলে সমস্যাটা কোথায়, কেন তারা এই ধরনের একটা কাজ করলো। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে তারা মোহনের ফাইলটা পেয়ে যায়। এদিকে তারা ইতোমধ্যে বুঝতে পেরেছিল যে ভিনিশা আত্মহত্যা করতে চেয়েছিল। এই জন্য অনিতা তাকে জিজ্ঞেস করে যে সে কেন আত্মহত্যা করতে চেয়েছিল। রবি বলে, ওরা এখন টিনেজ বয়সী ছেলে মেয়ে, হয়তো স্কুলে কোনো প্রবলেম ছিল এক্সাম নিয়ে, নয়তো অন্য কিছু নিয়ে, ওর বাবাকে ডাকি, সেই সবকিছু হ্যান্ডেল করে নেবে। কিন্তু মেয়েটি বারবার ইশারা করছিল তার বাবাকে যেন ডাকা না হয়। অনিতা আর রবি তাকে বিভিন্ন কারণ জানায় যে এই জন্য কি সে সুইসাইড করেছিল, কিন্তু ভিনিশা বারবারই না করে। একটা সময় রিনা বলে ভিনিশা প্রেগনেন্ট, এই জন্যই। এটা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায় আর ভিনিশা কাঁদতে শুরু করে। অনিতা আর রবি বলে, তোমার তো এই বিষয়ে সাবধান হওয়া উচিত ছিল, অন্তত ওষুধ খেতে পারতে। তখন ভিনিশা কাঁদতে কাঁদতে বলে, আমি অনলাইনে মেডিসিনটার ব্যাপারে জানতে পেরেছিলাম। এরপরে যখন আমি ফার্মেসিতে গিয়েছি তারা আমাকে প্রেসক্রিপশন ছাড়া সেই মেডিসিনটা দিতে রাজি হয়নি। এরপরে আমি ভাবলাম যে ন্যাচারাল ওয়েটে কাজটা করব, আর সেটাই করি। আর সেখানে বলা হয়েছিল 100% এটা ঠিক হয়ে যাবে, অর্থাৎ বেবিটা নষ্ট হয়ে যাবে। আমিও নিশ্চিত ছিলাম, কিন্তু 3 মাস পরে আমি বুঝতে পারি যে আমার বেবিটা নষ্ট হয়নি। আমি এই সময় কি বা করতাম, কাকে এই কথাটা শেয়ার করতাম? আর আমি বাবাকে ওই বিষয়টা বলতে পারবো না, কারণ বাবা এটা জানলে সে নিজেই তার জীবনটা শেষ করে দেবে। এই জন্য আমি চেয়েছিলাম আমি চলে যাওয়ার জন্য। অনিতা আর রবি বোঝায় তার এই সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই ঠিক হয়নি। এরপরে সেখানে রাধি চলে আসে। রিনা রাধিকে সবকিছু খুলে বলে। সেও বলে ভিনিশার বাবাকে ডাকার জন্য, কিন্তু ভিনিশা আবারও না করছিল।
এরপরে রিনাও তাকে রিকোয়েস্ট করে। রাধি বলে ঠিক আছে, এক কাজ করো, আগে ওর কিছু টেস্ট করাও, আমরা আগে দেখি ও কি অবস্থায় রয়েছে, তারপরে বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। এদিকে নবীন আর তেজু মোহনের ফাইলটা নিয়ে চলে আসে রাধির কাছে। রাধি বলে ঠিক আছে, বিষয়টা আমি পরে দেখব। এরপরে রাধি সেই ফাইলটা নিয়ে চলে আসে আরকে স্যারের কাছে। তখনই রিনাও চলে আসে সেই রিপোর্ট নিয়ে আর বলে ভিনিশা 3 মাসে প্রেগনেন্ট। তখন রাধি বারবার বলে তার বাবাকে ডাকার জন্য এবং বিষয়টা জানানোর জন্য। তখন রিনা বলে এটা না করে আমরা যদি ভিনিশাকেই বলি, তার বাবাকে ধীরে ধীরে সে সত্যিটা বলে দিক, অর্থাৎ তাকে আমরা কিছু সময় দিতে যাচ্ছি। কিন্তু রাধি বলে তুমি জানো, কিন্তু রিনা বারবার রিকোয়েস্ট করে আসলে ওর বাবা এই বিষয়টা শোনার পরে কেমন রিয়াকশন করবে, কিভাবে হ্যান্ডেল করবে সেটা ভিনিশাই ভালো বুঝবে। এটা শুনে আরকে স্যারেরও মনে হয় যে ঠিক, রিনাই ঠিক বলেছে। এই জন্য সে বলে ঠিক আছে, তুমি এটাই করো। এরপরে রাধি আরকে স্যারকে মোহনের ফাইলটা দেখায় আর বলে এই লোকটাই। আরকে স্যার বলে এখন তুমি কি করতে যাচ্ছ? রাধি বলে আমি ওনার সাথে সরাসরি কথা বলবো, জানার চেষ্টা করব যে সেই হসপিটাল থেকে এমনটা কেন করা হচ্ছে। আরকে স্যার বলে ঠিক আছে। এদিকে তেজু একজন রোগীর ফাইল দেখাতে এসেছিল রকিকে। ঠিক তখনই একটা বেডের ভেতরে সে দেখতে পায় মোহনকে, যে আশেপাশে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছিল আর মোবাইলে কোনো একটা ভিডিও দেখছিল। তেজু যেহেতু একটু আগেই মোহনের ফটো দেখেছিল, সে তাকে চিনে ফেলে। রকির কাছ থেকে ইনফরমেশন নিয়ে জানতে পারে মোহন এখানে ইসমাইল নামে ভর্তি হয়েছে এবং সে বলেছে তার পেটে ব্যথা। আর এতে করেই তেজু বুঝতে পেরে যায় যে মোহন এখানে নিশ্চিত কোনো একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তেজু আরো বেশি কনফার্ম হওয়ার জন্য সেখানে কিশোরকে পাঠায়। কিশোর সেখানে যে জিজ্ঞেস করে তার নাম মোহন কিনা। মোহন তখন অস্বীকার করে যে তার নাম ইসমাইল। এরপরে কিশোর তাকে বলে বেডে বসে মোবাইল চালানোটা ঠিক নয়, অন্য রোগীদেরও সমস্যা হতে পারে, মোবাইলটা আমাকে দিয়ে দিন। মোহন বলে ঠিক আছে, আমি ফোনটা অফ করে রেখে দিচ্ছি, অর্থাৎ ফোনটা শেয়ার দেয় না। একটু পরে নবীন মোহনের কাছে যায় আর বলে আমার ফোনের ব্যাটারি অফ হয়ে গেছে, আপনি কি আপনার ফোনটা একটু দিতে পারবেন? সে বার কয়েক রিকোয়েস্ট করে, কিন্তু মোহন বারবারই একটা অজুহাত দিয়ে বলে যে তার ফোনটা দেয়া যাবে না। আর এতে থেকেই নবীন আর তেজুর সন্দেহটা পরিষ্কার হয়ে যায়। আর তেজু ভাবতে থাকে নিশ্চয়ই মোবাইলের ভেতরে এমন কিছু আছে, এই জন্য সে ফোনটা দিতে চাইছে না। এদিকে দেখা যায় অরুণার ভাই চলে আসে হাসপাতালে তার সাথে দেখা করতে। এদিকে রিনা চলে আসে ভিনিশার কাছে আর বলে তুমি তোমার বাবাকে বলো আর তোমার বাবাকে বোঝানোর চেষ্টা করো যে তোমার ভুল হয়ে গেছে। ভিনিশা রাজি হচ্ছিল না, কিন্তু তার হাতেও আর কোনো পথ খোলা ছিল না। এছাড়া এই বাচ্চাটা তো তুমি রাখতেও পারবে না, আমরা তোমার রিপোর্ট দেখেছি। তুমি যদি এখন বাচ্চাটাকে ডেলিভারি করতে চাও, তুমি যদি এখন বাচ্চাটাকে প্রসব করতে চাও, তাহলে তোমার এবং বাচ্চার দুজনেরই বিপদ হতে পারে। তাই একমাত্র উপায় হচ্ছে বাচ্চাটাকে নষ্ট করে দেয়া। এছাড়া এই সময়ে যদি তার এই বাচ্চাটা হয়, তাহলে বাচ্চাটার ভাগ্যে কি হবে এবং তার ভাগ্যে কি হবে সেই সব কিছু বোঝায়। আর বাইরে থেকে দাঁড়িয়ে এই সব কিছু শুনছিল রাধি। আসলে রিনা নিজেই যেহেতু এমনই একটা সিচুয়েশনের শিকার, তাই এই সিচুয়েশনটা সে খুব ভালো করে ভিনিশাকে বোঝায় আর তার মনের কথাগুলো তাকে বলে। আর রাধি এগুলো শুনে ইমোশনাল হয়ে যায়। একটু পরেই ভিনিশার বাবা ভেতরে আসে। ভিনিশা ধীরে ধীরে বলতে শুরু করে। আর যখনই ভিনিশার বাবা জানতে পারে যে তার মেয়ে গর্ভবতী হয়ে গেছে, তখন সে প্রচণ্ড রেগে যায়। তার দিক থেকে মুখ সরিয়ে নেয়। ভিনিশা যে তার পায়ে পর্যন্ত ধরে, কিন্তু সে তাকে ধাক্কা মারে। আর এতে করেই ভিনিশা তার পেটে প্রচণ্ড ব্যথা পায়। আর তখনই তার ব্লিডিং শুরু হয়ে যায়। ব্যথায় চিৎকার করতে থাকে। আর সেই চিৎকার শুনে বাকি ডক্টররা সেখানে চলে আসে। দ্রুত ভিনিশার ট্রিটমেন্ট শুরু করে দেয়। রাধি এরপরে ভিনিশার বাবাকে বলে এখন আমাদের সার্জারি করতে হবে, প্লিজ আপনি কোঅপারেট করুন। ভিনিশার বাবা একেবারেই ভেঙে পড়েছিল, কিন্তু তারও কিছু করার ছিল না। এই জন্য সে ডক্টরদের পারমিশন দিয়ে দেয়। কিন্তু দেখা যায় ভিনিশা সার্জারি করার আগে তার বাবার সাথে আবারও কথা বলতে চায় আর বলে বাবার সাথে তাকে কথা বলতে না দিলে সেটা করবে না। যদিও তারা বলে তার হাতে সময় নেই, এখন তাকে যত দ্রুত সম্ভব এটা করে ফেলা দরকার, কিন্তু ভিনিশা রাজি হয় না। এদিকে ক্যান্টিনে রবি অর্জুনকে বলতে থাকে তুমি ওটা কি করতে চাচ্ছিলে? বাইরের কেউ যদি দেখে ফেলতো যে একজন এমবিবিএস ড্রপ আউট একজন রোগীকে ট্রিটমেন্ট করছে, তাহলে এই হাসপাতালের নামটা কোথায় যেয়ে ঠেকতো? তুমি ভাবতে পেরেছো? অর্জুন বলে তোমরা কেউ সেখানে ছিলে না, আমি রিনাকে শুধুমাত্র সাহায্য করেছি আর সেই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছি, এতটুকুই। তখনই সেখানে নবীন আর তেজু চলে আসে আর বলে দেয় মোহনের কথা, যে মোহন নিশ্চয়ই সেখানে ছিল আর যেভাবে সে তার মোবাইলটা দেখছে আর কাউকে দিচ্ছে না, নিশ্চিত অর্জুনের ওই দৃশ্যটা সে ভিডিও রেকর্ড করেছে এবং আমাদের হসপিটালের এগেনস্টেই সেটা কাজে লাগাবে। এখন যে করেই হোক মোহনের কাছ থেকে সেই মোবাইলটা নিয়ে আমাদের ভিডিওটা ডিলিট করতে হবে। এতে অর্জুন আর রবি চিন্তায় পড়ে যায়। তাছাড়া তারা এটাও বুঝতে পারে মোহনকে এমএনএম হসপিটাল থেকে পাঠানো হয়েছে আমাদের হসপিটালের এমন খুঁত ধরে আমাদের হসপিটালের রেপুটেশনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। এদিকে অরুণার ভাই আবারও আসে এবং সেই দিন হসপিটালে যে তার বাবার অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছিল সেটা বলে। এছাড়া এটাও বলে ডক্টর বলেছে ইমিডিয়েটলি সে অপারেশনটা করতে হবে। তখন অরুণার ভাই বলে
তুমি যেহেতু এই হসপিটালে কাজ করো, এখানে অপারেশনটা করলে কেমন হবে? এখানে তুমি ছাড়ও পাবে, যেহেতু এখানকার তুমি একজন কর্মী। অরুণা বলে, সেটার জন্য অনেক লম্বা প্রসিজার রয়েছে, আমি সবকিছু জেনে তোমাকে জানাবো। এরপরেই রাধি সেখানে চলে আসে। এরপরে রাধি জানতে পারে ভিনিশা তার বাবার সাথে কথা বলার আগ পর্যন্ত এই অপারেশনটা করতে দেবে না। তখনই রাধি চলে আসে বাইরে ভিনিশার বাবার সাথে কথা বলার জন্য, যে তখনও সেখানে দাঁড়িয়ে কাঁদছিল আর বলছিল, না আমি ওর সাথে কথা বলবো না, আমি আর ওকে দেখতে চাই না। ওইটা কিভাবে করতে পারলো? আমি ওর জন্য সারাটা জীবন খেটেছি, ওকে আমার কথাটা একবারও ভাবলো না। ওর মা যখন খুব ছোট ছিল তখনই মারা যায়, আর সেই সময় থেকে একজন মা ছাড়া আমি ওকে লালন পালন করে বড় করেছি। আপনি জানেন এটা করা কতটা কঠিন? আমি ওকে কত আদর যত্ন করে ভালোবেসে বড় করে তুলেছি, ও এটা কিভাবে করতে পারলো? তখন রাধি তাকে বোঝায় যে আপনি আপনার প্রবলেমের কথা বলে যাচ্ছেন, আপনার আত্মীয় স্বজনরা কি বলবে সেটা নিয়ে ভাবছেন, কিন্তু মেয়েটার মনের মধ্যে এখন কি চলছে আপনি কি বুঝতে পারছেন? আপনি কি একবারও ভেবে দেখেছেন? আমি জানি এই সময়ে ওর শুধুমাত্র একটু সাপোর্ট দরকার, আর এটাই ওর জীবনটা বদলে দিতে পারে। হয় ওকে মৃত্যুর দিকে ঠেলে দেবে, নয়তোবা ওর ভবিষ্যৎটাকে উজ্জ্বল করবে। আপনি বোঝার চেষ্টা করুন, আপনার মেয়ে যখন এই সিচুয়েশনে পড়ে যায় তখন সে বেবিটাকে রাখতেও পারতো না, ফেলতেও পারতো না, তাহলে ও কি করতো? এই জন্যই ও এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল। সমাজের আর সবাই যেমন ওকে নিষ্ঠুর চোখে দেখবে, প্লিজ আপনি সেটা করবেন না, তাহলে ওর যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। পেছনে দাঁড়িয়ে রিনা এই কথাগুলো শুনছিল, আর সে বুঝতে পারছিল তার মা রাধিও ঠিক একই প্রবলেম বা সিচুয়েশনটা ফেস করে এসেছে। এছাড়া রিনা এটাও বুঝতে পারে যে তার মায়ের ওপর দিয়ে ওই সময়টাতে কত বড় ঝড় বয়ে গিয়েছিল। এদিকে লোকটা অবশেষে বুঝতে পারে, আর সে ভিনিশার কাছে আসে কথা বলার জন্য, তাকে শান্ত করে আর বলে, আমি তোমার পাশে আছি। ভিনিশা তাকে বারবার সরি বলে। তখন তার বাবা বলে, ভুল মানুষেরই হয়, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এখন আমাদের পালা সামনে এগিয়ে যাওয়ার জন্য। এতে ভিনিশা অনেক খুশি হয়। এদিকে তেজু, অর্জুন সহ বাকি সবাই মোহনের কেবিনের সামনে এসে মোহনকে ফলো করছিল, যে তখনও বারবার তার ফোন চেক করছিল। তেজু বলে, আমার মাথায় একটা আইডিয়া আছে। সে কিশোরকে সেখানে ডাকে আর অর্জুনকে তার ফোনটা দিতে বলে, কারণ সেই লোকটার ফোন আর অর্জুনের ফোন সেম মডেলের ছিল। কিশোর অর্জুনের ফোনটা নিয়ে সে কেবিনের ভেতরে ঢুকে যায় আর বেডের নিচে যেয়ে মোহনের বেডের নিচে শুয়ে পড়ে। আর ঠিক তখনই ডক্টর রামানাথান সেখানে চলে আসে আর কিশোরকে দেখে বলে, তুমি এখানে কি করছো? তারা দুজনেই ফিসফিস করে কথা বলতে থাকে, কিন্তু মোহন এটা শুনে ফেলে। যখনই মোহন কৌতূহলের বসে তার ফোনটা বেডের কাছে রেখেই নিচে ঝুঁকতে যাবে, ঠিক ওই সময়টাতে কিশোর তার ফোনটা অর্জুনকে দিয়ে দেয়, আর অর্জুন সেই ফোনটা বেডের ওপরে রেখে মোহনের ফোনটা নিয়ে আসে। এদিকে কিছুক্ষণ পরেই দেখা যায় ভিনিশার অপারেশন সাকসেসফুল হয়, আর এতে তার বাবা আর ভিনিশা দুজনেই খুব খুশি ছিল। রিনা ভিনিশাকে বলে, তুমি অনেক লাকি যে এই সময়টাতে অন্তত তোমার বাবা তোমার সাথে ছিল। অনেক মানুষের কেউ এই সময়টাতে সাথে থাকে না। অর্থাৎ সে তার মায়ের সিচুয়েশনটা বুঝতে পারছিল ধীরে ধীরে। এরপরেই তারা দুজনেই, মা আর মেয়ে, কেবিন থেকে বের হয়ে চুপচাপ পাশাপাশি হাঁটতে শুরু করে। আসলে তারা দুজনের অনেকটা দিক বুঝতে পেরেছিল, যেটা তাদের আগে জানা ছিল না। রিনা সেখান থেকে চলে যাবার পরও রাধি অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থাকে। এদিকে মোহন তার ফোন খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে লক খুলতে পারছিল না, কারণ সেটা তো অর্জুনের ফোন ছিল। এদিকে অর্জুন এবং বাকিরা মোহনের ফোনটা নিয়ে এসে সেটাই বিভিন্ন পাসওয়ার্ড ট্রাই করতে থাকে সেই ফোনটা খোলার জন্য, কিন্তু কোনোটাতেই কিছু কাজ হচ্ছিল না। এদিকে দেখা যায় আরকে স্যার নিজের ডায়েরিটাই পড়তে শুরু করে, আর ঠিক তখনই ঘটনা চলে যায় অনেক বছর আগে, যেখানে একদিন রাতের বেলা আরকে স্যারের বাসায় একজন আহত লোক চলে এসেছিল। আরকে স্যার তার ট্রিটমেন্ট করে। পরদিন সকালে যখন লোকটার জ্ঞান ফিরে, তখন আরকে স্যার নিজের পরিচয় দেয় যে সে একজন ডক্টর, আর সেই তার ট্রিটমেন্ট করেছে। লোকটা বলে, তুমি কি জানো না যে এই সময় পুলিশকে খবর দিতে হয়? আরকে বলে, হ্যাঁ আমি জানি। লোকটা বলে, তাহলে দাওনি কেন? আরকে বলে, তখন যদি পুলিশে খবর দিতাম অনেক সময় লেগে যেত, এছাড়া পুলিশ এখানে এসে আপনার ট্রিটমেন্ট করতে দিত না, আর এতে করে আপনার অবস্থা সিরিয়াস হয়ে যেত। তাই আমি এটা করেছি, কারণ আমার কাছে মানুষের জীবনটাই আগে। লোকটা এতে অনেক খুশি হয়। আরকে জিজ্ঞেস করে, আপনি কে, বিজনেসম্যান না রাউডি? তখন লোকটা বলে, আমি দুটোই, বিজনেসম্যান প্লাস রাউডি। এরপরে লোকটা আরকে জিজ্ঞেস করে তার ইচ্ছে কি, স্বপ্ন কি? তখন আরকে স্যার বলে, সাধারণ মানুষের জন্য একটা হাসপাতাল বানানো, যেখানে মানুষ সাশ্রয় মূল্যে চিকিৎসা করাতে পারবে। এই কথাটা শোনার পরে লোকটা হাসে। আরকে বলে, আপনি নিজেই কি ফার্মাসিউটিক্যাল বিজনেসের সাথে জড়িত? নাহলে এভাবে হাসছেন কেন? লোকটা বলে, না। এর বেশ কয়েক বছর পরে দেখা যায় আরকে এবং তার স্ত্রী যখন টিভি দেখছিল, তারা দেখতে পায় সেই লোকটা মারা গেছে, আর তার নিউজটা টিভিতে প্রচার করা হচ্ছে, আর সে বিশাল এমএনএম গ্রুপের
মালিক ছিল। এটা তো তারা বিশ্বাসই করতে পারে না যে এত বড় একজন লোককে তারা বাঁচিয়েছে। আরকে অবাক হয়ে যায় আর বলে সে তো আমাকে বলেছিল সে একজন বিজনেসম্যান, কিন্তু সে তো দেখা যায় এমএনএম গ্রুপের ফাউন্ডার। ঠিক তখনই তার কাছে একটা পোস্ট আসে, আসলে এমএনএম গ্রুপ থেকেই তাকে ডাকা হয়েছে। সেই লোকটার যে ছেলে ছিল সেই আরকে কেটে গেছিল আর বলে আমার বাবার সাথে তোমার কি সম্পর্ক ছিল যে তোমাকে চেন্নাই শহরের মতো একটা জায়গাতে এতটা জায়গা লিখে দিয়ে গেছে। আরকে নিজেও বিশ্বাস করতে পারে না যে সেই লোকটা তাকে এতটা জমি লিখে দিয়ে গেছে। তখনই আরকে বুঝতে পারে এই কাজটা সে করেছে দুটো কারণে, যেহেতু আরকে তার জীবন বাঁচিয়েছিল, দ্বিতীয়ত সে তার স্বপ্ন যাতে পূরণ করতে পারে, অর্থাৎ সেখানে যাতে সে হাসপাতাল বানাতে পারে। এরপরে এমএনএম ফাউন্ডারের ছেলে আরকে ট্রেড দিতে থাকে আর বলে এই জমিটা তুমি যেই হও না কেন এই জমিটা আমাদের ফিরিয়ে দাও, নয়তোবা তোমার ভালো হবে না। কারণ সে আগেই উইল করে গিয়েছিল যে কোনোভাবেই আরকের কাছ থেকে এই জমিটা তারা জোর করে নিতে পারবে না, যদি না আরকে তাদের ইচ্ছে করে লিখে দেয়। এরপরে আরকে তার স্ত্রীর সাথে কথা বলে আর বলে সে কি জমিটা ফেরত দিয়ে দেবে। তখন তার স্ত্রী বলে না, এটা করলে সে তার স্বপ্নটা কখনোই পূরণ করতে পারবে না। সে তো চেয়েছিল লোন নিয়ে একটা হাসপাতাল বানাবে, তার থেকে ভালো সেই জমিতেই সে যদি একটা হাসপাতাল বানায় তাহলে অনেক সুবিধা সে প্রোভাইড করতে পারবে, আর হাসপাতালে চিকিৎসা খরচটাও সে কম রাখতে পারবে। এরপরে আরকে সবাইকে বলে দেয় যে এই জমিটা সে ছাড়বে না। আর সেখান থেকে আমরা বুঝতে পারি যে এমএনএম হসপিটালের সাথে আরকে হসপিটালের শত্রুতা বা সমস্যাটা আসলে কোথায়। এছাড়া এই পুরো ঘটনাটাই এমএনএম ফাউন্ডারের যে নাতি ছিল সেখানে বসে দেখেছিল, আর তখন থেকে সে শপথ নিয়েছিল এই হসপিটালটা সে আবারও ফেরত নিয়ে নেবে। আর এই জন্যই সে এগুলো করছে, অর্থাৎ সেই রোগীর রিপোর্ট মিসিং করা, মোহনকে এই হসপিটালে পাঠানো, সবকিছু। এরপরে এই ঘটনা বর্তমানে চলে আসে। এমএনএম হসপিটালের যে এমডি মাধব ছিল সে কল করে মোহনকে। যেহেতু মোবাইলটা অর্জুনের কাছে ছিল সে ফোনটা ধরে না, আর জ্যোতি বলে আমি জানতাম ও শুধুমাত্র একটা ইঁদুর, এই যে দেখুন এমডি কল করছে। এরপরে মাধব তাকে এসএমএস পাঠায় যে আমি সেই হাসপাতালে আসছি, তুমি বের হয়ে পড়ো। অর্জুন রবি আর নবীনকে পাঠিয়ে দেয় আরকে স্যারের রুমে, আর সেখানে রাধিও চলে আসে। জিজ্ঞেস করে কি হয়েছে। এরপরে রবি আর নবীন পুরো বিষয়টা খুলে বলে যে তাদের হসপিটালের রেপুটেশন নষ্ট করার জন্য মাধব আসলে কি প্ল্যান করেছে, আর সেই প্ল্যানটা এখন কিভাবে রয়েছে। এদিকে অর্জুন আর তেজু চলে এসেছিল সেই বেডে, কিন্তু দেখা যায় সেখানে মোহন ছিল না, সেখানে রিনা রিপোর্ট দেখছিল। অর্জুন রিনাকে জিজ্ঞেস করে এই বেডের রোগী কোথায়। রিনা বলে সে তো বললো একটু রেস্টরুমে গেছে। এদিকে দেখা যায় মোহন রেস্টরুমে বসে সেই ফোনটার লক খোলার চেষ্টা করছিল। অর্জুন এসে দরজায় নক করে, কিন্তু মোহন দরজা খুলছিল না। এরপরে অর্জুন যখন বারবার জোরে জোরে নক করে তখন মোহন বিরক্ত হয়ে বলে কে, আর দরজা খুলে দেয়। ঠিক তখনই অর্জুন ভেতরে যেয়ে একটু পরে পাসওয়ার্ডটা নিয়ে আবারও ফিরে আসে। তখনই রিনা দেখতে পায় অর্জুন আসলে মোহনকে সেখানে প্রচন্ডভাবে মেরেছিল, তার নাক ফাটিয়ে দিয়েছিল। এটা দেখে রিনা অবাক হয়ে যায়, সে তো আসলে জানতই না যে হাসপাতালের ভেতরে কি কি চলছে। অবশেষে সেই পাসওয়ার্ড দিয়ে মোহনের মোবাইলটা খুলে তারা সেই ভিডিওটা দেখে আর রিনাকেও দেখায়। রিনাও অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় হসপিটালে মাধব চলে এসেছিল, সে সরাসরি আরকের কেবিনে চলে আসে আর এসে বলতে শুরু করে তখনই আপনাকে বলা হয়েছিল জায়গাটা লিখে দিন, দিলেন না, কিন্তু এখন তো হাসপাতালটাই দিয়ে দিতে হবে। আসলে তখন আমি ছোট ছিলাম তাই কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি এমএনএম হসপিটালের এমডি, এখন আমি চাইলে সবকিছু করতে পারি, আর আজকে আমি সেটাই করব। আরকে স্যার তাকে জিজ্ঞেস করে সে কি চায়, এখানে কেন এসেছে। তখনই মাধব সেখানে ডক্টর রাধিকেও দেখে আর বলে আপনি খুবই স্মার্ট, আপনার ব্যাপারে আমি যতটা শুনেছি আপনি তার থেকেও বেশি ব্রিলিয়েন্ট। রিয়ার কেসটা দিয়ে আপনাকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু আপনি পার পেয়ে গেছেন। তবে দুঃখের বিষয় এটাই যে এবার আর পাবেন না। আপনি তো নিয়মটা জানেন, হাসপাতালের রোগীদের চিকিৎসা করবে ডক্টর, কিন্তু যদি একজন এমবিবিএস ড্রপ আউট সেটা করে তাহলে সেটা কি হবে। এরপরেই মাধব খুব খুশির সাথে সেই ভিডিওটা সবাইকে দেখায় যে কিভাবে অর্জুন একজন এমবিবিএস ড্রপ আউট হয়েও একজন রোগীকে বাঁচানোর চেষ্টা করছিল, অর্থাৎ ট্রিটমেন্ট করছিল, যেটা হসপিটালের পলিসির বাইরে। মাধব বলতে থাকে আমি যদি এটা শুধুমাত্র মেডিকেল কাউন্সিলের কাছে পাঠিয়ে দেই তাহলে এই হসপিটালটা বন্ধ হওয়ার জন্য এনাফ। কি সত্যি বললাম তো। এরপরে আদালত থেকে হাসপাতালটা আমি নিয়ে নেব, খুব সহজ। আরকে স্যার, ডক্টর রাধি, রবি আর নবীন তারা সবাই বুঝতে পারে তারা আসলে একটা ফাঁদে পড়ে গেছে, এখন তাদের হাতে আর কিছুই করার নেই। এরপরে মাধব হাসতে হাসতে বলে একটু মজা করার জন্য এসেছিলাম, যাই হোক কাজটা করে ফেলি, মেডিকেল কাউন্সিলের কাছে ভিডিওটা পাঠিয়ে দেই। যখনই সে ভিডিওটা ফরওয়ার্ড করতে যাবে ঠিক ওই সময়টাতে দেখা যায় ভিডিওটা ডিলিট হয়ে যায়। এটা দেখে মাধব একটু অবাক হয়ে যায়, ভিডিও ডিলিট করলো কেন। মাধবের মুখটা কালো হয়ে যায় আর সে ভয়ে ঘামতে শুরু করে আর বলে এখানে কি হচ্ছে, ভিডিওটা
লোকটা কোথায় গেল। বাকিরাও সিচুয়েশনটা বুঝতে পেরে যায়। রবি বলে, আমার মনে হয় আপনি একটু বেশি ঘামছেন, চলুন আপনাকে একটু বাতাস খাইয়ে নিয়ে আসি। এরপরেই যাবার আগে আরকে স্যারকে হুমকি দিয়ে যায় সে তাকে ছাড়বে না, এই হসপিটালটা সে নিয়েই ছাড়বে। আর ঠিক তখনই সেখানে অর্জুন চলে আসে। রবি বলে, তুমি ডিলিট করেছো? অর্জুন বলে, হ্যাঁ। পরের দিনই একটা শকিং ব্যাপার দেখা যায়। সেই মাধবের কাছে তেজু চলে আসে আর সেই মোহনের ভিডিওটা দেখায়। এটা দেখে মাধব অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে এই ভিডিওর জন্য সে কত টাকা চায়। তখন তেজু বলে, সে এখানে টাকার জন্য আসেনি, সে তার সাথে কাজ করার জন্য এসেছে। মাধব বলে, সে চাইলেই এখন তার কাছ থেকে মোবাইলটা নিয়ে ভিডিওটা ডিলিট করে দিতে পারে, অথবা ভিডিওটা তার কাছে নিয়ে সে তার কাজটা করিয়ে নিতে পারে। তাহলে তেজুর সাথে সে কেন কাজ করবে? এরপরই তেজু নিজে থেকেই সে ভিডিওটা ডিলিট করে দেয় আর বলে, এই ভিডিওটা আরো 10টা জায়গায় আমি ব্যাকআপ করে রেখেছি, আপনি চাইলে এটা ডিলিট করতে পারেন। এরপরে মাধব বলে, তুমি কি চাও? তেজু বলে, আপনার চাই আরকে হসপিটাল, তাই তো আমি আপনাকে সেটা এনে দেব। এর বিনিময়ে আরকে হসপিটালের সিইও পদটা আমাকে দিতে হবে। যদিও মাধব প্রথমে একটা ছেলে খেলাই মনে করে, কিন্তু তেজু যেভাবে প্ল্যানটা বলে সেটা শুনে মাধব ইমপ্রেস হয়ে যায় আর তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। অর্থাৎ তেজু এখন থেকে আরকে হসপিটালের ভেতরে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে সেটাকে ডাউন করার চেষ্টা করবে। এদিকে পরের দিন যখন রিনা হাসপাতাল আসে, হাসপাতালের বাইরে সে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যার হাত আর মুখে ক্ষতর চিহ্ন ছিল, সেখান থেকে ব্লিডিংও হচ্ছিল। রিনা তাকে জিজ্ঞেস করে সে এখানে দাঁড়িয়ে কি করছে, হাসপাতালের ভেতরে কেন যাচ্ছে না। লোকটা এরপরে যেসব কথা বলে রিনার মনে হতে থাকে লোকটার আসলে মানসিক সমস্যা রয়েছে, এছাড়া সে কোথায় থাকে সেটাও জানে না, আর এখানে সে কিভাবে আসলো, এছাড়া সে চোট কিভাবে পেল সেসব কিছুই বলতে পারে না। এরপরে রিনা তার পকেট চেক করে একটা কাগজ দেখতে পায় যেখানে তার বাসার ঠিকানা লেখা ছিল। রিনা বুঝতে পারে লোকটার হয়তোবা ভুলে যাওয়ার রোগ রয়েছে, এজন্য রিনা প্রথমে তাকে হাসপাতালে নিয়ে যায়, তার ট্রিটমেন্ট করতে শুরু করে। এদিকে অর্জুন দেখা যায় আগের থেকে অনেক সাবধান হয়ে গিয়েছিল। হাসপাতালের ফার্মেসিতে এসে সব ওষুধ চেক করতে থাকে, কোনটার মেয়াদ আছে, কোনটা কি, সবকিছু। এছাড়া সেখানকার স্টাফদের সাথেও সে জিজ্ঞাসাবাদ করে। এটা দূর থেকে দাঁড়িয়ে কিশোর এবং ডক্টর রামানাথন দেখছিল। এদিকে তখনই সেখানে রবি চলে আসে আর দেখতে পায় অর্জুনের এইসব কাজকর্ম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছিল। এই জন্য রবি অর্জুনকে সেখান থেকে টেনে নিয়ে আসে। এরপরেই ডক্টর রামানাথন ডক্টর রাধির কাছে চলে আসে আর বলে, ইদানিং দেখছি অর্জুন একটু বেশি হাসপাতালে ঘোরাঘুরি করছে। রাধি বলে, হ্যাঁ, যখন থেকে আরকে স্যার হাসপাতালে রয়েছে সেও হাসপাতালেই রয়েছে, আর ও যে হাসপাতালের বিষয়গুলোতে ইন্টারেস্ট দেখাচ্ছে এতে আমি খুশি। এছাড়া কালকে যে ঘটনাটা ঘটেছে আর অর্জুন সেটাকে যেভাবে হ্যান্ডেল করেছে তারপর থেকে আমার মনে হচ্ছে অর্জুন যদি এই হসপিটালে থাকে তাহলে সেটা ভালোই হবে। ডক্টর রামানাথন বলে, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার কোনো প্রবলেম নেই। এদিকে অরুণা চলে এসেছিল অফিসে। আসলে সে জানতে চাইছিল স্টাফ হিসেবে এখান থেকে অপারেশন করানোর জন্য যে সারটা সে পাবে সেটা কেমন। এরপরে যখন সে কাগজ চেক করে সে হতাশ হয়ে পড়ে, কারণ সেই ছাড়টা পাওয়ার পরেও অনেকটা টাকা লাগবে, যেটা তার পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়। এদিকে গুনা আবারও রকিকে টিপস দিতে থাকে যে রিনাকে কিভাবে পটাতে পারে, কিন্তু রকি বলে সে গিভ আপ করে দিয়েছে, কারণ অর্জুনের সাথে রিনার প্যাচআপটা আবারও হয়ে গেছে। অর্জুন দেখতে তার থেকেও অনেক বেশি হ্যান্ডসাম, এছাড়া সে আরকে স্যারের ছেলে, আর কি চাই, তার কোনো সুযোগই নেই। তারা দুজনে এভাবে কথা বলতে বলতে রিনার কাছে চলে আসে, যে তখনও সেই লোকটা ট্রিটমেন্ট করছিল। সেখানে দুইজন গেলেই রিনা তাদেরকে বলে ওনার আসলে ভুলে যাওয়ার রোগ রয়েছে, অ্যালজাইমার। ওনার পকেটে একটা কাগজ রয়েছে যেটার ভেতরে ওনার ঠিকানা রয়েছে, তোমরা এক কাজ করো, ওনাকে সেই ঠিকানা একটু পৌঁছে দিয়ে আসো। এরপরেই রিনা সেখান থেকে ক্যান্টিনে অর্জুনের সাথে দেখা করতে আসে। রিনা বলে, হঠাৎ করে 2-3 দিনের মাঝে এত এত ঘটনা ঘটে গেল, কিভাবে কি হলো বুঝতেই পারলাম না। রিনা এরপরে অর্জুনকে বলে, তুমি আমাকে কল করে আসতে বলেছিলে, বলো কি বলবে, আসলে কাজের অনেক প্রেশার বেড়ে গিয়েছে। অর্জুন বলে, তেমন কিছু না, কালকের ঘটনার পরে থেকে আমার ভয় হতে শুরু করেছে, আবার কখন কি হয়, এছাড়া আমি তো ডক্টরও না। রবি বলল আমি হসপিটালের তেমন কোনো কাজও করতে পারবো না। রিনা বলে, টেনশন করো না, আমরা তো আছি, আর ধীরে ধীরে দেখবে তুমি এই সব কিছুর সাথে একটা সময় অভ্যস্ত হয়ে গেছো, তখন তোমার কাছে আর কোনো প্রবলেমই মনে হবে না। অর্জুন এরপরেই বলে, আজকে তোমার প্ল্যান কি, ছুটির পরে আমার সাথে দেখা করতে পারবে? আসলে আমরা অনেকদিন ধরে হাঁটি না একসাথে, তোমাকে আমার অনেক কিছু বলার আছে। রিনা বুঝতে পেরে যায় যে অর্জুন কোন বিষয় নিয়ে কথা বলতে চায়, এই জন্য বলে, প্লিজ অর্জুন, এখন এই বিষয়টা থাক,
আমরা না হয় পরে এগুলো নিয়ে কথা বলবো, আপাতত আমরা বন্ধুই থাকি, আমার কিছু সময় লাগবে। অর্জুন বলে, তুমি কি সেই দিনের জন্য এখনো রেগে আছো? রিনা বলে, আমি সেটাও জানি না, আমার মনে হচ্ছে না এখন এইসব ঠিক হবে। এছাড়া আমাদের দুজনেরই অনেক কিছু জানার আছে দুজনের ব্যাপারে। অর্জুন বলে, তাতে কি, দুজনে একসাথে সবকিছু জেনে নেব। অর্জুন আবারও তাকে বোঝায়। রিনা তাকে আবারও বলে যে আমার নিজেরও একটা ক্লিয়ারিটি দরকার, আমি যদি তোমাকে পছন্দ করি তাহলে অবশ্যই তোমাকে বলবো। এছাড়া সবাই যদি জানে যে আমি আরকে স্যারের ছেলেকে ডেট করছি, তাহলে এখানে আমার জন্য কাজ করাটা অনেক মুশকিল হয়ে যাবে। এতে একটু অর্জুন রেগে যায় আর বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমার পরিচয় জানার পরে তুমি সেটা অ্যাডমিট করতে চাইছো না। রিনা তাকে আরও কিছু বলতেই যাবে, অর্জুন রাগ করে সেখান থেকে চলে আসে। আর এটা দূর থেকে নবীন দেখতে পায়। নবীন যখন বুঝতে পারে যে তাদের মধ্যে হয়তোবা ব্রেকআপ হয়ে গেছে, সাথে সাথে কল করে গুনাকে জানায়। আর গুনার থেকে রকি যখন এটা শুনতে পায়, সে তো অনেক খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে আবারও তার সুযোগ রয়েছে। এদিকে রাধি চলে এসেছিল কাউন্টারে, কিন্তু দেখতে পায় অরুণা অন্যমনস্ক। এজন্য তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। অরুণা বলতে চায় না প্রথমে, কিন্তু রাধি বলে সে বেশ কয়েকদিন ধরে দেখছে অরুণা অন্যমনস্ক, এজন্য জোর দিয়ে জিজ্ঞেস করে। এরপরে সে তার পুরো পরিস্থিতি খুলে বলে। তখন রাধি বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার বাবার রিপোর্টগুলো নিয়ে এসো, আমরা দেখি কি করা যায়। এদিকে রিনা যখন আবারও সেখানে চলে আসে, দেখতে পায় গুনা আর রকি তখনও সেই লোকটাকে নিয়ে সেখানেই বসেছিল। রিনা বলে, কি ব্যাপার, তোমাদের তো বললাম তাকে দিয়ে আসার জন্য, তোমরা এখনো বসে আছো কেন? তখনই তারা বলে লোকটার পকেটে কোনো ঠিকানাই নেই। তখনই রিনার মনে পড়ে আসলে সেই কাগজটা সে নিজের পকেটেই রেখে দিয়েছিল, তারই ভুল হয়েছে। এই জন্য রিনা নিজেই সেই লোকটাকে নিয়ে যেতে থাকে সেই ঠিকানায় দিয়ে আসার জন্য। এদিকে মাধব আবারও কল করে অর্জুনকে, যে তখন বারে বসে মদ খাচ্ছিল, আর বলে, আমি তো কালকে তোমার জীবনটা ধ্বংস করে দিতে গিয়েছিলাম, একটুর জন্য বেঁচে গেলে, তাই বলে ভেবো না তুমি বেঁচে গেছো, আমি আবার চেষ্টা করব, আর এবার আমি সফল হবই। কিন্তু অর্জুন তার কথায় গুরুত্ব না দিয়ে ফোনটাই কেটে দেয়। আর ঠিক তখনই দেখা যায় তেজু তাকে ফলো করে সেখান অব্দি চলে এসেছিল। সে তার পাশে এসে মদ খেতে শুরু করে। অর্জুন বলে, তুমি এখানে কি করছো? তেজু তাকে কথার ফাঁদে ফেলতে থাকে আর বলে, তোমার বাবা এখন মৃত্যুশয্যায় লড়ছে, আর তুমি এখানে বসে রয়েছো। হসপিটালের কিছু হয়ে গেলে, তোমার বাবার কিছু হয়ে গেলে তুমি কি করবে? তোমার উচিত হসপিটালের দায়িত্ব নেওয়া। অর্জুন বলে, এখন আমি আবারও এমবিবিএস এক্সাম দিয়ে ডক্টর হতে পারবো না। তেজু বলে, তুমি তার থেকেও স্মার্ট, তোমাকে পুরো হসপিটালের দায়িত্ব নিতে হবে, তবে তুমি সেই হসপিটালটাকে রক্ষা করতে পারবে। অর্জুন বলে, তুমি আমাকে সিইও হতে বলছো, কিন্তু সেটার জন্য আমি উপযুক্ত নই। তেজু বলে, তোমার থেকে উপযুক্ত আর কেউ নয়। তুমি যদি হসপিটালের সিইও হও, মানে এক হসপিটালের এমডির সাথে অন্য এক হসপিটালের এমডির ফাইট হবে, তাহলেই তো বিষয়টা জমবে। অর্জুন কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে রিনা দেখা যায় সেই লোকটাকে তার বাড়িতে নিয়ে আসে। সেখানে লোকটার স্ত্রী লোকটাকে দেখার পরে বলে, তুমি আজকে আবার সবকিছু ভুলে গিয়েছিলে। রিনা জানতে পারে এই রোগটা তার অনেক দিনের, মাঝে মধ্যে সবকিছু ঠিকঠাকই থাকে, বাইরে যায়, কথা বলে, কিন্তু এরপরে হঠাৎ করেই রাস্তা ভুলে যায় আর বাড়িতে ফিরতে পারে না। এই জন্য তারা তার পকেটে সবসময় একটা ঠিকানা লিখে কাগজ দিয়ে রাখে, যদি কেউ মানুষ তাকে খুঁজে পায় এখানে পৌঁছে দিয়ে যায়। আজকেও তেমন একটা ঘটনা ঘটেছে। রিনা তখন জানায় সে চোটও পেয়েছিল, সে তার ট্রিটমেন্ট করেছে। এটা শুনে সেই মহিলা অনেক খুশি হয় এবং রিনাকে তাদের বাসার ভেতরে আসতে বলে। কিন্তু রিনা সেই রুমে আসার পরে কিছু ছবি দেখার পরে অবাক হয়ে যায়। এরপরে সিন কাট হয়ে যায়। দেখা যায় বাড়িতে বসে দিব্যা আর সিড একসাথে বসে টবে গাছ লাগাচ্ছিল। তখন সেখানে রাধিও চলে আসে, তাদের সাথে সময় কাটাতে থাকে। রাধিকে অনেক খুশি দেখা যায়, এজন্য দেব জিজ্ঞেস করে কি হয়েছে। এরপরে রাধি অর্জুনের অনেক প্রশংসা করে আর বলে, কালকে সিচুয়েশনটা অনেক ক্রিটিক্যাল ছিল, কিন্তু অর্জুন অনেক স্মুথলি হ্যান্ডেল করেছে সবকিছু, হসপিটালের রেপুটেশন বাঁচিয়ে দিয়েছে। এছাড়া আরও বলে যে অর্জুনের মধ্যে এই কয়েকদিনে অনেক পরিবর্তন এসেছে, আর অর্জুন যদি হসপিটালের দিকে ইন্টারেস্ট দেখায় আমার খুব ভালো লাগবে। এদিকে একটু পরেই দেখা যায় তেজু তার বাসায় ফিরে, কিন্তু তেজু তার রুমে ঢোকার পরে হঠাৎ করেই সেখানে রিনাকে দেখতে পায়। আর রিনা সেখানে তেজুর ছবি দেখেই অবাক হয়ে গিয়েছিল, অর্থাৎ সেই লোকটা আর কেউ নয়, তেজুরই বাবা ছিল। এদিকে তেজু রিনাকে নিজের বাসায় দেখে তার হাত থেকে পানির কলসিটাই পড়ে যায়। আর এখানেই এপিসোড 22 শেষ হয়ে যায়। আসলে এরপরে কি হবে? অর্জুন কি হসপিটালের সিইওর দায়িত্বটা নেবে? আর যদি নেয় তাহলে ডক্টর রাধি কি সেটা মেনে নেবে? অন্যদিকে রিনা আর অর্জুনের সম্পর্কেরই বাকি হবে, আর তেজু কিভাবে এই হসপিটালের ভাঙন ধরাবে? অন্যদিকে রিনা আর রাধির সম্পর্কেরই বাকি হবে। এছাড়া রবি আর অনিতা তো আছেই। এই সবকিছুর প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে এই ওয়েব সিরিজের আগামী পর্বগুলোতে। তো আজকের পর্বটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া এই ওয়েব সিরিজের পার্ট 3 যদি দেখতে চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর ওয়েব সিরিজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এতে করে আমার কাজ করার উৎসাহটা
আরও বেশি বেড়ে যায়। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখলে আমার কাজ করার উৎসাহটা আরও অনেক বেড়ে যায়। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।